এটা বলা হয় যে ভগবান থাকলে শয়তানও আছে। কিছু এমন আছে যেটা নজরে আসে না, আর কিছু শয়তান আছে যারা আমাদের মাঝেই আছে। আর কাহিনীটাও সেই রকমই একটা শয়তানের। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটা সম্প্রতি রিলিজ হওয়া মুভি শয়তান। তো মুভির শুরুতে একটা মরে যাওয়া ইঁদুর দেখানো হয়, আর একজন অজানা ব্যক্তি পলিথিন ব্যাগে এই ইঁদুরটিকে নিয়ে চলে যায়। এরপর আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে 4 জন মেম্বার, কবির, জ্যোতি আর তাদের 2 জন সন্তান জাহ্নবী আর ধ্রুব। গাড়িতে যাওয়ার সময় জাহ্নবী তার বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে লাদাখ ট্রিপে যেতে চায়, কিন্তু কবির জাহ্নবীকে এই ট্রিপের জন্য অ্যালাউ করে না। জাহ্নবী খুবই জেদ করতে থাকে, আর ফাইনালি কবির ট্রিপে যাওয়া মেনে নেয়। কিন্তু কবিরের কিছু কন্ডিশন ছিল, যেমন তার জাহ্নবীর সমস্ত বন্ধুর নাম আর কন্ট্যাক্ট নাম্বার চাই, আর সব থেকে ইম্পর্টেন্ট ছিল জাহ্নবীর প্রতিটা সময় তার লাইভ লোকেশন শেয়ার করতে হবে। জাহ্নবী এসব কিছু মেনে নেয়। জাহ্নবীর ফ্রেন্ডস ট্রিপে যাওয়ার আগের দিন এই ফ্যামিলি একটা ছোট্ট আউটিংয়ে বেরিয়ে যায়। আসলে তারা তাদের ফার্ম হাউসে যাচ্ছিল। তারা রাস্তাতে একটা রেস্টুরেন্টে যায় কিছু খাওয়ার জন্য। মেনুতে তারা পরোটা অর্ডার করে, কিন্তু জাহ্নবী এই পরোটা খেতে মানা করে দেয়, কারণ পরোটাটার মধ্যে প্রচুর বাটার ছিল। কবির এখানে 2টো চা অর্ডার করতে চেয়েছিল, কিন্তু তার কাছে 20 টাকা খুচরো ছিল না। সেখানে দাঁড়িয়ে থাকা একটা অজানা ব্যক্তি নিজের জন্য একটা চা নেয়, আর 2টো চা কবিরের ফ্যামিলির জন্যও নিয়ে নেয়। কবির ব্যক্তিটিকে তাদের ফ্যামিলি টেবিলে ইনভাইট করে, আর ওই ব্যক্তি যে নিজের নাম বনরাজ কাশ্যপ বলে, সে কবিরের ফ্যামিলির সাথে মেলামেশা শুরু করে দেয়। বনরাজ চালাকি করে বলে যে আমি জাহ্নবীর পরোটাটা খেয়ে নিই, আর তুমি আমার লাড্ডু খেয়ে নাও। আর জাহ্নবী কিছু না ভেবে বনরাজের দেওয়া লাড্ডুটা খেয়ে নেয়। অবশ্য বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে। লাড্ডু খাওয়ার পরেই জাহ্নবীর কেমন যেন অন্যরকম একটা ফিল হতে থাকে। এরপর বনরাজ জাহ্নবীকে বাটার দেওয়া পরোটাটা খেতে বলে। আশ্চর্যজনকভাবে জাহ্নবী কোনো প্রশ্ন না করেই পুরো পরোটাটা খেয়ে ফেলে, আর এটা খুবই অদ্ভুত ছিল। এরপর তারা খেয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বনরাজ জাহ্নবীকে 1 প্যাকেট বিস্কুট দেয়, আর বলে ফার্ম হাউসে পৌঁছে এটা সবার আগে খেয়ে নিও। জাহ্নবী বনরাজের কথা মেনে নেয়, যেটা একটু মজার ছিল, কারণ জাহ্নবী এমন একটা মেয়ে ছিল যে কারো কথা শুনে চলে না, কিন্তু সে বনরাজের সমস্ত কথা শুনে চলছিল। তারা ফার্ম হাউসে পৌঁছে যায়। ফার্ম হাউসে পৌঁছে জাহ্নবী প্রথমে ওই প্যাকেট থেকে বিস্কুট বের করে খায়। যাই হোক, ফার্ম হাউসে পুরো পরিবার খুবই এনজয় করে। এদিকে জ্যোতি নোটিশ করে যে বনরাজ তাদের ফার্ম হাউসের বাইরে দাঁড়িয়ে আছে। জ্যোতি কবিরকে এটা জানায়, আর যতক্ষণে কবির পুল থেকে বাইরে উঠে আসে ততক্ষণে জাহ্নবী বনরাজকে ফার্ম হাউসের ভিতরে ডেকে আনে। বনরাজ বলে যে তার ফোনটা ডেড হয়ে গেছে, আর সে তার মেয়েকে ফোন করতে চায় কবিরদের ফোন থেকে। কবিরের ব্যাপারটা একটু অদ্ভুত লাগলেও কিন্তু সে বনরাজের রিকোয়েস্ট মেনে নেয়। আমরা এখানে দেখতে পাই বনরাজ এখানে জাহ্নবীর উপর নজর রাখছিল, আর এখনো জাহ্নবী বনরাজের সব কথা মেনে চলছিল। বনরাজের বাড়িতে আসাটা জ্যোতির মোটেও পছন্দ হয়নি, কিন্তু কবির জ্যোতিকে বলে আমরা শুধু তার হেল্প করছি, আর কিছু সময় পর সে চলেও যাবে, ততক্ষণ আমি চেঞ্জ করে তার উপরেই নজর রাখবো। জাহ্নবী বনরাজের সাথে কথা বলতে থাকে। জাহ্নবী তার বয়ফ্রেন্ডের কথা তাকে জানায়, আর তাদের লাদাখ ট্রিপের ব্যাপারেও তাকে বলতে থাকে। বনরাজ তাকে বলে যে তুমি লাদাখ ট্রিপে যেতে পারবে না, কারণ তোমাকে তো আমার সাথে যেতে হবে। বনরাজ জাহ্নবীকে এই প্রস্তাবে ওকে বলতে বলে, আর জাহ্নবীও কোনো রিজন ছাড়াই ওকে বলতে বাধ্য হচ্ছিল। তখনই ধ্রুব জাহ্নবীর দিকে বল ছুড়ে দেয়, যার জন্য অকওয়ার্ড ইন্টারঅ্যাকশন ভেঙে যায়। ধ্রুব বারবার জাহ্নবীকে তার সাথে খেলার জন্য বলতে থাকে। তাই বনরাজ জাহ্নবীকে বলে আজকে তুমি তোমার ভাইয়ের সাথে এত খেলো যে এরপর তার আর খেলার মনই না থাকে। এরপরই জাহ্নবী ধ্রুবকে দোলনায় বসিয়ে তাকে খুব জোরে জোরে দোলাতে থাকে, যার জন্য ধ্রুব ভয়ে চিৎকার করতে থাকে, আর এটা জ্যোতি দেখে ফেলে। কবিরের জ্যোতি যেমন তেমন ভাবে জাহ্নবীকে আটকায়, আর এদিকে ধ্রুবের মাথা ঘোরাচ্ছিল। কবির জাহ্নবীর উপর রেগে যায়। সেখানেই বসে থাকা বনরাজ জাহ্নবীকে বলে যে জাহ্নবী পাপাকে সরি বলো, আর জাহ্নবী দ্রুত কবিরকে সরি বলে। এরপর খাবার খাওয়ার সময় বনরাজ আবারও তাদের ফ্যামিলি ম্যাটারে ঢুকতে থাকে। সে বলে আমি তোমার ফ্যামিলির ব্যাপারে সব জানি। বনরাজ জাহ্নবীকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ড বিভানকে ফোন লাগাও, আর তার সাথে ব্রেকআপ করে নাও। সারপ্রাইজিংলি জাহ্নবী ঠিক সেটাই করে। এসব দেখে জাহ্নবীর প্যারেন্টস খুবই ভয় পেয়ে যায়। কবির দ্রুত বনরাজকে বেরিয়ে যেতে বলে, কিন্তু বনরাজ যাওয়ার জন্য রাজি হয় না।
কবির বনরাজের হাত ধরে বাড়ি থেকে বার করতে থাকে, কিন্তু জাহ্নবী তার বাবার সাথেই লড়তে শুরু করে। সে বলে আঙ্কেল কোথাও যাবে না। সে তার বাবাকেই ধাক্কা দেয়। আর জাহ্নবীর ব্যবহার একদম পাগলের মতো ছিল। জাহ্নবী বলতে থাকে আঙ্কেল যেটা বলবে সেটা করা আমার জন্য খুব জরুরি। বনরাজ তাদের বলে যে সে জাহ্নবীর ওপর বশীকরণ করে, মানে কালা জাদু। এখন জাহ্নবী শুধু সেটাই করবে যেটা বনরাজ বলবে। জাহ্নবী এখন বনরাজের বশে। ডেমো দেখানোর জন্য বনরাজ জাহ্নবীকে একবার দাঁড়াতে বলে, একবার বসতে বলে, আর এটা তাকে বারবার করতে বলে। এমনকি তাকে কাঁদতে বলে, হাসতেও বলে। এইসব দেখে জ্যোতি কেঁদে কেঁদে বনরাজকে জিজ্ঞেস করে আপনি আমাদের থেকে কি চান। বনরাজ প্রথমে সমস্ত ফোন টেবিলে রাখতে বলে, এরপর জাহ্নবীকে দিয়ে সমস্ত ফোন ভেঙে ফেলে। বনরাজ জাহ্নবীকে চা পাতা পর্যন্ত খাওয়ায় আর বাবা কবিরকে থাপ্পড়ও মারতে বলে। এখন বনরাজ জাহ্নবীকে দিয়ে পা টিপিয়ে বলে আমি জাহ্নবীকে নিজের সাথে নিয়ে যেতে চাই। আসলে বনরাজ চাইছিল যে জাহ্নবীর মা বাবা তাকে দান করে দেয়, মানে তারা যেন নিজে থেকেই বলে জাহ্নবী তার সাথে যেতে পারে। বনরাজ জাহ্নবীকে এমনিতেই নিয়ে যেতে পারে, কারণ জাহ্নবী তো এমনিতেই তার বশীকরণে রয়েছে। কিন্তু যদি পারমিশন না হয় তাহলে ফিউচারে তার বশীকরণ ভেঙেও যেতে পারে, কারণ মন থেকে জাহ্নবী তার মা বাবাকে মনে করতে থাকবে। এজন্য মা বাবার পারমিশন পাওয়াটা খুবই জরুরি। আর কবির জ্যোতিকে এটা বলতে হবে যে তারা তাদের মেয়ের জীবন উৎসর্গ করছে। অফকোর্স কবির এটাতে রাজি হয় না। তখন বনরাজ বলতে থাকে যখন কেউ আমার সামনে কষ্ট পায় তখন আমার খুব ভালো লাগে। এটা বলতেই বনরাজ জাহ্নবীকে একটা লাথি মারে। এজন্য কবির রেগে গিয়ে বনরাজকে মারতে থাকে। বনরাজ জাহ্নবীকে ধ্রুবের মাথা ফাটিয়ে দিতে বলে আর জাহ্নবী ঠিক সেটাই করে। অন্যদিকে আমরা পুলিশকে আসতে দেখি, কারণ জ্যোতি বারবার পুলিশ হেল্পলাইনে মিসড কল দিয়েই যাচ্ছিল। পুলিশ বাড়ির ভেতরে ঢোকে। এখানে কবির, জ্যোতি আর বনরাজকে এমন বিহেভ করতে দেখে মনে হয় যে তারা ফ্যামিলি ফ্রেন্ডস। এইরকম বিহেভ করার কারণ হলো বনরাজ জাহ্নবীকে একটা গ্যাস সিলিন্ডারের উপর গ্যাস ওপেন করে বসিয়ে দিয়েছিল, সাথে তার হাতে মাচিসও। যদি কবির আর জ্যোতি পুলিশের সামনে মুখ খোলে তাহলে জাহ্নবী গ্যাসে আগুন লাগিয়ে দিত, যেখানে জাহ্নবী তো মারা যেতেই যেত আর বাকি সবাইও মারা যেত। কবির আর জ্যোতি কোনো রকমে বুঝিয়ে পুলিশকে এখান থেকে পাঠিয়ে দেয়। এরপর বনরাজ আরো রেগে যায়। কবির বনরাজকে বাড়ি আর টাকাও অফার করে, কিন্তু বনরাজ কবিরের সামনেই সেই টাকাগুলোকে জ্বালিয়ে দেয়। মানে এটা পরিষ্কার যে বনরাজের জাহ্নবীকেই চাই। বনরাজ বলে অর্থ, অহংকার এবং লোভ এসব বেকার জিনিস আমার মধ্যে নেই, কারণ আমি মানুষ নই। আমি মানুষের থেকে অনেক আগে এগিয়ে গেছি। এরপর বনরাজ সংস্কৃতে কিছু বলতে থাকে, যেটা এটা ইঙ্গিত করছিল কিছু সময় পরেই সে একদম খুবই শক্তিশালী হয়ে যাবে। এরপর সে জাহ্নবীকে দিয়ে অনেক কিছু করায়, যেমন নিজের গালে নিজেই থাপ্পড় মারা, না থেমে ডান্স করা, এমনকি সে জাহ্নবীকে চাকু নিয়ে আসতে বলে আর নিজেকে হার্মও করতে বলে। একটা সময় তো জাহ্নবী প্যান্টের টয়লেটও করে দেয় আর জ্যোতি জাহ্নবীর প্যান্ট চেঞ্জ করে দেয়। এরই মধ্যে জ্যোতি সুযোগ পেয়ে জাহ্নবীর হাত থেকে চাকু নিয়ে বনরাজের উপর হামলা করে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। একদিকে জ্যোতি আর বনরাজ, অন্যদিকে কবির আর জাহ্নবী। জ্যোতি আর কবির জাহ্নবীকে আঘাত করতে পারবে না, তাই কবির জাহ্নবীকে বেঁধে ফেলে আর বনরাজকে কাবু করে ফেলে। বনরাজ দ্রুত জাহ্নবীকে জোরে জোরে হাসতে বলে আর জাহ্নবীও হাসা শুরু করে দেয়। কবির না চাইতো বনরাজকে ছেড়ে দিতে হয়, কারণ যদি বনরাজকে সে মেরেও ফেলে তবুও জাহ্নবী তো হাসতেই থাকবে, থামবেই না সারাটা জীবন। এখন বনরাজ নেক্সট লেভেলে যায়। সেখানে সে জাহ্নবীকে বলে নিজের ছোট ভাই ধ্রুবকে মারতে। বনরাজ এটা বলতেই জাহ্নবী ধ্রুবকে মারতে চলে যায় আর জাহ্নবীর প্যারেন্টস জাহ্নবীকে আটকানোর অনেক চেষ্টা করে। জাহ্নবী তাদের ইমোশনালি বোকা বানিয়ে ধ্রুবকে খুঁজতে চলে যায়, কিন্তু ধ্রুব কোথাও তো লুকিয়ে আছে। ফাইনালি জাহ্নবী ধ্রুবকে ছাদে পেয়ে যায় আর কিছুটা হাতাহাতির পর জাহ্নবী ধ্রুবকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। কবির আর জ্যোতি দ্রুত ধ্রুবের কাছে যায় আর ধ্রুবের অবস্থা খুবই গম্ভীর ছিল। এর জন্য না চাইতো কবির আর জ্যোতি জাহ্নবীকে উৎসর্গ করে দেয় আর বনরাজ জাহ্নবীকে নিয়ে এখান থেকে চলে যায়। তারা সেখান থেকে যেতেই কবির জ্যোতিকে ধ্রুবকে নিয়ে হসপিটালে যেতে বলে আর সে নিজে জাহ্নবীর লোকেশন ট্র্যাক করে তাদের পিছা করে। আসলে যখন কবির আর জাহ্নবীর মধ্যে হাতাহাতি হয়েছিল তখনই কবির জাহ্নবীর ফোনের লোকেশন অন করে তার কাছে রেখে দিয়েছিল, যাতে এখন সে জাহ্নবীর বর্তমান লোকেশন ট্র্যাক করতে পারে। অন্যদিকে আমরা বনরাজকে তার ঘাঁটিতে পৌঁছতে দেখি।
যেখানে সে অনেক মেয়েকে তার বশীকরণের শিকার বানিয়ে রেখেছিল। সে বলে যে জাহ্নবী ও বাকি মেয়েদেরকে আজকে রাতে মুক্ত করে দেবে। বনরাজ নিজেকে কোনো রিচুয়ালের জন্য তৈরি করে আর আমরা সবগুলো মেয়েকে ট্রান্সলেটে দেখতে পাই। বোঝা যাচ্ছে যে বনরাজ যজ্ঞের মতো কিছু একটা করছে, যেখানে এই সমস্ত মেয়েগুলোকে ওই অগ্নিকুণ্ডে আহুতি দিবে, মানে তাদের বলিদান দিতে যাচ্ছে। এদিকে কবির কোনো রকমে সেই লোকেশনে পৌঁছে যায়, আর সেখানে যেই মেয়েগুলো গার্ডের কাজ করছিল তারা কবিরের ওপর হামলা করে। কবির সবার সাথে লড়াই করে ফাইনালি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রিচুয়াল করা হচ্ছিল। কবিরকে দেখে বনরাজ তার রিচুয়াল থামিয়ে দেয়। কবিরকে টেনে হিচড়ে বনরাজের কাছে নিয়ে যাওয়া হয়, আর বনরাজ নিজের প্ল্যান বলে। আসলে এই সমস্ত মেয়েগুলো বলি দেওয়ার পর বনরাজের শক্তি এতটা বেড়ে যাবে যে সে যে কারো সাথে শুধু নজর মেলাতেই তাকে বশ করে ফেলবে। কাউকে কোনো লাড্ডু বা যে কোনো কিছু খাওয়ানোর আর প্রয়োজন হবে না। বনরাজ বলে সবাই ভগবানের গোলাম, কিন্তু কিছু লোক এটার যোগ্য হয় না। এখন আমি সবাইকে আমার বশে করব আর আমি তাদের ভগবান হব। বেসিক্যালি বনরাজ পুরো দুনিয়াকে নিজের বশে আনতে চায়। এরপর বনরাজ আবার নিজের রিচুয়াল শুরু করে। সে একটা একটা করে কালো পুতুল আগুনে ফেলতে থাকে, আর মেয়েগুলো ধীরে ধীরে আগুনের দিকে এগোতে থাকে। বনরাজ তার শেষ লাল রঙের পুতুলটা আগুনে ফেলার পর সমস্ত মেয়েগুলো আগুনে ঝাঁপিয়ে পড়বে। ঠিক সেই সময় কবির আগুনের একটা লাঠি দিয়ে বনরাজকে আঘাত করে, আর এর আগে বনরাজ কিছু বলার আগেই কবির তার জিভটাই কেটে ফেলে। কবির বনরাজের জিভটা কেটে আগুনে ফেলে দেয়, আর সমস্ত মেয়েগুলো কবিরের উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই বনরাজের আওয়াজ আসে। সে বলছিল, তুমি আগের মতোই নর্মাল হও আর আমি তোমাকে চিরতরে মুক্ত করেছি। এটা শুনে মেয়েগুলো থেমে যায় আর মুক্ত হয়ে যায়। এখন এখানে আসে কাহিনীতে টুইস্ট, যেখানে আমরা দেখতে পাই পুরো ঘটনাগুলোর সময় কবির নিজের পকেটে একটা ভয়েস রেকর্ডার রেখেছিল। ফার্ম হাউসে এমন একটা সিচুয়েশন এসেছিল যে বনরাজ কবিরকে টন্ট করার জন্য বলেছিল, তুমি কি চাও আমি সবাইকে মুক্ত করে দিই যাতে সবাই নর্মাল হয়ে যায়? তো ঠিক আছে। এই অডিওটাকে রেকর্ড করে কবির ধ্রুবের সাহায্যে কাট করে এডিট করে কবির পারফেক্ট বানিয়ে নিয়েছিল, যেটা এখন প্লে করে সব মেয়েগুলোকে মুক্ত করে দিয়েছে। মানে সব মেয়েগুলোর সাথে জাহ্নবীও বেঁচে গেছে। পরের সিনে আমরা পুলিশকে দেখতে পাই। ওই জায়গাতে 108 জন মেয়ে ছিল। 108ই কেন? কারণ 108 নম্বর আমাদের ধর্মে খুবই তাৎপর্যপূর্ণ। সবগুলো মেয়ে তাদের বাড়িতে পৌঁছে যায় আর তাদের পরিবারের সাথে দেখা করে। আমরা দেখি জ্যোতি এখন ঠিক আছে আর ধ্রুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এখান থেকে কাহিনী 1 বছর পর দেখানো হয়, যেখানে মুভির প্রথমের সিনটা দেখানো হয় ওই মৃত ইঁদুর ধরে নেওয়ার সিন। আর ইঁদুরটা ধরার ওই ব্যক্তিটি আর কেউ না, আসলে সেটা কবির ছিল। সে জঙ্গলের মধ্যে একটা বেসমেন্টের ভেতরে যায় আর আমরা দেখতে পাই এখানে বনরাজকে আটকে রেখেছে কবির। হ্যাঁ বন্ধুরা, কবির বনরাজকে মরা ইঁদুর আর কিছু চা পাতা খেতে দেয়। আর কবির বলে যে মা বাবা তার বাচ্চাদের জন্য সবকিছু করতে পারে, তারাই বাচ্চাদের ভগবান হয়। আমরা এখানে এটাই বুঝতে পারি এখন এই বেসমেন্টই বনরাজের নরক আর কবির তার ভগবান। অথবা আমরা কবিরকে শয়তানও বলতে পারি। আর মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।